সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্লোবাল স্পেশালাইজড হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান প্যারেন্ট কেয়ার ডক্টরস লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান নাইম আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আজ আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সারের কারণ, লক্ষণ ও চিকিৎসা বিষয়টি নিয়ে। দর্শক, এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ল্যাপারোস্কোপিক সার্জন ও ফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তার ইরশাদ জাহান নীলা ম্যাম, সহযোগী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাইনি অ্যান্ড অবস বিভাগ। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনার শতব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ম্যাম, আমরা জানি যে বিশ্বে প্রতি ৮ জনের মধ্যে একজন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। আন্তর্জাতিক সংস্থা আইএআরসির হিসাবে বাংলাদেশে প্রতি বছর ১৩,০০০-এরও বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং মারা যান ৬,৭৮৩ জন। নারী ক্যান্সারের রোগীদের মধ্যে ১৯% স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং নারী পুরুষ মিলে সংখ্যা দাঁড়ায় ৮.৩%। চিকিৎসকের মতে যে কোনো নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। কিভাবে বুঝবেন আপনি স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন কিনা? আমরা এই বিষয়ে আজকে বিস্তারিত জানবো। ম্যাম, শুরুতেই জানতে চাচ্ছি ম্যাম, স্তন ক্যান্সারের কারণ এবং লক্ষণগুলো কি? আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো ক্যান্সারের অনেকগুলি কারণ থাকে। আসলে কারণ না, যে প্রিডিসপোজিং ফ্যাক্টর অথবা রিস্ক ফ্যাক্টর বলি আমরা, সেগুলো থাকে। যেমন জন্মগত জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, বাসার হয়তো মা, খালা, ওনাদের কোনো বড় বোন, ওনাদের কোনো ক্যান্সার শরীরে ছিল বা ওই জাতীয় ক্যান্সার ছিল বা ওই জাতীয় ওই এপিথেলিয়াল সেলের বেশি ইয়ে হয়েছে, শরীরে পলিফারেশন হয়েছে। সেটা অন্যান্য একই মানুষের দুই জায়গায় হতে পারে, আবার ফ্যামিলিগত হতে পারে যে মা বোন তাদের ছিল, আবার বিভিন্ন যেটা হয় যে এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর থাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে। মানুষকে যদি বেশি যেমন সূর্যের তাপে গেলে স্কিন ক্যান্সার হতে পারে, বা যেটা হয় যে ইয়ে তার কাজের জন্য যদি সে কোনো কারখানায় কাজ করে সেই ক্ষেত্রে হতে পারে, অথবা যে কোনো হরমোনাল যদি বেশি এক্সপোজার হয় সেই ক্ষেত্রে হতে পারে। তো বিভিন্ন কারণে আসলে বিভিন্ন মানে ক্যান্সার হয়ে থাকে। হ্যাঁ, এগুলি প্রিডিসপোজিং ফ্যাক্টর। যেমন কারণগুলো যদি স্পেসিফিক জানতে পারতাম আমরা, তাহলে হয়তো ওই কারণগুলো আমরা মানে থেকে দূরে থাকতাম। যেমন স্মোকিং লাং ক্যান্সার করে, তো সেই জন্য আমরা সাধারণত স্মোকিং করতে না করি লাং ক্যান্সার থেকে মানে ইয়ে পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। কিন্তু অনেক সময় যেটা হয় যে ফিমেলদের লাং ক্যান্সার হচ্ছে, তারা নিজেরা কোনোদিনও স্মোক করেনি, সেই ফিমেলেরও হয়তো লাং ক্যান্সার হচ্ছে। তো সেই জন্য ক্যান্সারের কারণ আমরা সাধারণত বলতে চাই না, আমরা বলি যে ক্যান্সার হওয়ার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, সেই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলতে চাই। এখন ব্রেস্ট ক্যান্সার হচ্ছে মহিলাদের জন্য মানে খুবই একটি মানে ইয়ে গুরুত্বপূর্ণ ক্যান্সার, যেটা হচ্ছে এই ব্রেস্ট টিস্যু। ছেলেদেরও হয়, মেয়েদের বেশি হয়। ছেলেদের যদিও ব্রেস্ট টিস্যুটা তো কম থাকে, সেই জন্য ক্যান্সারটাও কম হয়। এবং এই যে কোনো বয়সেই হতে পারে, তবে ৩৫ থেকে ৪০ বা ৪৫ বছর বয়স পর্যন্ত ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে। এবং অনেকের ৫৫-৬০ বছর বয়সেও আরেকটা পিক আছে, সেই সময় ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তো ব্রেস্ট ক্যান্সার আসলে কিছু লক্ষণ নিয়ে আসে। সাধারণত হঠাৎ করে কেমন করে পেশেন্টরা বুঝে যে তাদের ক্যান্সার হচ্ছে বা তাদের কোনো ডিজিজ হচ্ছে। যেমন লাম্প ইন দ্য ব্রেস্ট। লাম্প মানে হচ্ছে চাকা অনুভব করে। হ্যাঁ, তো এই চাকাটা অনেক ইয়েও হয়, বিনাইন হয়, অর্থাৎ শুধু টিউমার জাতীয় হয়, এবং অনেক সময় ম্যালিগনেন্ট হয়, অর্থাৎ ক্যান্সার জাতীয় হয়। তো সেই চাকা অনুভব করে, তারপরে অনেক সময় পেইন হয়, চাকার সাথে হয়তো ব্যথা থাকে, সেটা হচ্ছে খুব দ্রুত বড় হচ্ছে। এমন হলে আমরা ম্যালিগনেন্সি ধরে থাকি যে দ্রুত বড় হচ্ছে, এবং সেটা হচ্ছে আশেপাশের স্ট্রাকচারের সাথে লেগে আছে। যদি বিনাইন ব্রেস্ট টিউমার হয়, সেটা সেই ক্ষেত্রে যেটা হয় কি, সেটা খুব মুভ করে, ফ্রিলি মুভ করে ইন দ্য ফ্যাটি টিস্যু অফ ব্রেস্ট, যেটাকে আমরা মাউস বলি, ইঁদুরের মতো লাফাচ্ছে। তো সেটা হচ্ছে আমরা বিনাইন ধরে নেই, যেটা হয়তো বা বিনাইনই হয়েছে। ম্যালিগনেন্সিতে সাধারণত আশেপাশে টিস্যুর সাথে আটকে থাকে এবং খুব দ্রুত বড় হয়।
তারপরে যেটা হচ্ছে যে উপরের স্কিনে ইডিমা হয়, যার জন্য একটা ওই কমলার খোসার যেরকম চেহারা হয় পিউডি অরেঞ্জ, সেই রকম একটা চেহারা হয় ব্রেস্টের স্কিনের। আরেকটা হতে পারে যে যেটা আগে ছিল না, হয়তো আগে ব্রেস্টের নিপল ঠিক ছিল, এখন হয়তো ইনভার্টেডলি নিপল দেখা যাচ্ছে, অর্থাৎ নিপলটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, এরকম হয়, যেটা আগে ছিল না ওনার, এখন সেটা হচ্ছে। সেটাও ক্যান্সারের লক্ষণ। এবং সাধারণত এক ব্রেস্টেই হয়, সাধারণত এক ব্রেস্টে আমরা টিউমার পাই, এবং সাথে যেটা হয় যে বগল তলায় যেটা হয় যে লিম্ফ নোড, কিছু কিছু ছোট ছোট গোটা অনুভব করা যায়, অর্থাৎ লিম্ফ নোড ইয়ে হয় আর কি, লিম্ফ নোড গুলো বড় হয়। তো সেই সব ক্ষেত্রে আমরা বলে থাকি যে এভাবেই এই সিমটমগুলি নিয়ে সাধারণত প্রেজেন্ট করে পেশেন্টরা। তারপরে পরীক্ষা নিরীক্ষা করে আমরা মানে ক্যান্সার ধরতে পারি, অথবা তো সেই জন্য যেটা হয় এই হঠাৎ করে খেয়াল করা হয় না, এটা ফ্যাটি টিস্যু, তো তো সেই জন্য পেশেন্টদের আমরা কিন্তু একটা মানে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলি এটাকে, যে সেটা করতে বলা হয়, যে হাতের তালু দিয়ে ব্রেস্টকে যদি মানে অনুভব করার চেষ্টা করে নিজে নিজেই যে কোনো চাকা অনুভব আছে কিনা, সেটা চাকাটা হচ্ছে যে হাতের তালু দিয়ে ফিল করতে হবে, সেটা যদি আঙ্গুল দিয়ে ধরার চেষ্টা করে তাহলে চাকা চাকা মনেই হবে, কারণ ব্রেস্ট ডাক্টগুলি যে রয়েছে সেগুলো একসাথে উপর থেকে নিচে যদি চেপে ধরে তাহলে চাকার মতোই মনে হয়। তো সেই জন্য তালু দিয়ে একটু ফিল করার চেষ্টা করবে এবং পাশাপাশি ফিল করবে, উপরে নিচে না। সেই ক্ষেত্রেই বোঝা যায় যে এটা কোনো চাকা আছে কিনা। ছোট চাকা হলেও অনেক সময় হাতে পড়ে, অথবা বড় চাকাও হতে পারে। এইভাবেই আসলে প্রথম সিমটমটা নিয়ে আসে, পেশেন্টরা বুঝতে পারে। তারপরে আমি বলি যে এরকম হলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাবেন, কারণ এটা একটা যদি বিনাইন হয় খুব ভালো কথা, কিন্তু ম্যালিগন্যান্ট হলে যত তাড়াতাড়ি চিকিৎসা হবে, চিকিৎসকের কাছে যাবে, তত তার তার মানে ট্রিটমেন্ট হয়ে সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। এখন ব্রেস্ট ক্যান্সারের অনেক রকম চিকিৎসা এসেছে এবং সেগুলো সবগুলি কিওর করে দিচ্ছে, মোটামুটি অনেক ভালো থাকছে পেশেন্ট, হয়তো 10 বছর 15 বছর বেশ ভালো থাকছে। তো সুতরাং আর্লি চিকিৎসার প্রয়োজন রয়েছে, যে আর্লি অর্থাৎ সঠিক সময় যদি চিকিৎসা করে সে অবশ্যই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। জি অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আমরা যেমন একটু আগে আপনি বললেন যে মা বোন খালা এদের কারোর ব্রেস্ট ক্যান্সার হলে সেটা তাদের ক্ষেত্রেও তারা ঝুঁকিতে থাকে। ম্যাম ব্রেস্ট ক্যান্সারকে কি জেনেটিক ডিজিজ বলা যায়, বা স্তনে ব্যথা বা টাকা মানে কি ব্রেস্ট ক্যান্সার? না, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ ফ্যামিলিগত থাকতে পারে, হ্যাঁ কোনো মায়ের থাকলে তার মেয়ের ব্রেস্ট ক্যান্সার হতে পারে, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে চাকা থাকলেই সেটা ক্যান্সার না। আমরা বলছিলাম যে চাকা যদি এমন হয় যে চাকাটা ফ্রিলি মুভ করছে, সার্কামস্ক্রাইবড, চারিদিকে গোল হয়ে আছে, এবং সেটাকে আমরা ফাইব্রোঅ্যাডেনোমা বলে থাকি, অর্থাৎ বিনাইন ব্রেস্ট টিউমার। আর যদি সেটা চারিদিকে লেগে থাকে, খুব তাড়াতাড়ি বড় হয়, এবং সেটা আশেপাশের স্ট্রাকচার, তো নিচের স্ট্রাকচারের সাথে লেগে থাকে, পাশের স্ট্রাকচারের সাথে লেগে থাকে, ফ্রিলি মুভ করছে না, অথবা ওখানে ব্যথা হচ্ছে, অথবা ওখানে অনেক সময় নিপল দিয়ে রক্তের মতো যায়, অথবা পুজ যায়, তখনও ক্যান্সার ধরে নেই। অথবা একটি ব্রেস্ট খুব হঠাৎ করে অনেক বড় হয়ে গেছে, ব্রেস্ট নিজে এটা পুরোটাই অনেক বড় হয়ে গেছে, ফাইলয়েড টিউমার যেটা হয়, সেটাতে আমরা ধরে নেই যে সেটা মানে ক্যান্সার হচ্ছে, এবং সেই জন্য আমরা বায়োপসি করি। অনেক সময় চাকা থেকে এফএনএসি করি, খুব ছোট যদি টিউমার হয় তখন এফএনএসি, হ্যাঁ, ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি করি যেটাকে। আর হচ্ছে অনেক যখন ইয়ে হয় বড় চাকা, এফএনএসি করেই আমরা আসলে এগোই যে এটা কি বড়, এটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট, এটা বুঝে চিকিৎসার জন্য এগোই আর কি। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আমরা দর্শক প্রশ্নে চলে যেতে চাচ্ছিলাম, দর্শকদের অনেকগুলো প্রশ্ন মনে হয়ে আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। অবশ্যই প্রশ্ন করার সময় আপনার বয়স এবং সমস্যাটি কতদিন সেটি উল্লেখ করতে ভুলবেন না। ইয়াসমিন সরকার লিখেছেন যে আমার লেফট ব্রেস্টে এবং বগলের তলায় টিউমার হয়েছিল, পিজি হসপিটালে অপারেশন করেছি, বায়োপসিতে হ্যাপেটিক কার্সিনোমা ধরা পড়ে, ডাক্তার বলছে এটা ক্যান্সার, কেমোথেরাপি দিয়েছি, সব চুল পড়ে গেছে, আর সে যে কি কষ্ট যন্ত্রণা বোঝাতে পারবো না। পিআর এন্ড হার্ট টু 50-50 ছিল। ম্যাম আমি কি বাঁচবো?
দয়া করে জানাবেন। আমরা খুবই দুঃখিত আসলে যে আপনি এই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। অবশ্যই আপনার খুব কষ্ট হচ্ছে শারীরিক এবং মানসিক এবং পারিবারিক একটা ঝামেলা যায় সবার উপর দিয়ে, যে সবার মনটা খারাপ থাকে, ইকোনমিক্যাল অর্থনৈতিক কষ্টটা হয় সবার। চিকিৎসাগুলো ব্যয়বহুল, ধরে অপারেশন করেছেন, কেমোথেরাপি চলছে, তারপরে চুল পড়ে গেছে, চুল উঠে যায়। কেমোথেরাপি শেষ হয়ে গেলে চুল উঠে যায়। এবং আমরা সাধারণত ক্যান্সার চিকিৎসা জন্য বলি 5 ইয়ার্স সার্ভাইভাল রেট করি। তো সেইভাবে আসলে চিকিৎসা যদি কমপ্লিট চিকিৎসা হয়, যদি সঠিকভাবে অপারেশন হয়, আপনি তো বিএসএমএ তে চিকিৎসা করছেন, অবশ্যই ওনারা খুব ভালো চিকিৎসা করছেন। এবং সঠিক চিকিৎসা হয় এবং সঠিকভাবে কেমোথেরাপি পান এবং আপনার শরীর যদি সেটা ভালোভাবে নিতে পারে, অবশ্যই আপনি অনেক দিন বাঁচবেন। আসলে কে কয়দিন বাঁচবে সেটা তো আমরা কেউই জানি না। যিনি আজকে সুস্থ আছেন তিনি কালকে অসুস্থ হতে পারেন, কালকে মারা যেতে পারেন, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, যে কোনো অসুবিধা হতে পারে। কিন্তু আপনি যখন একটা খারাপ অসুখ হয়েছে এবং আপনি জানছেন যে অসুখটি খারাপ এবং খারাপ সময় যাচ্ছেন, আপনাকে আসলে এটাকে ফাইট ব্যাক করতে হবে। মানসিকভাবে অত্যন্ত শক্ত হতে হবে, দৃঢ় হতে হবে। এটা বাঁচবো কিনা চিন্তা করে কখনো চিকিৎসা করবেন না। বাঁচতে হবে সেইটা চিন্তা করেই আসলে চিকিৎসার জন্য যেতে হয়। তো সেই জন্য আপনি সময় শেষ বলে চিকিৎসা করবেন না। আপনি চিকিৎসা করবেন, আপনার অসুখ হয়েছে আপনি চিকিৎসা করবেন। সেটাই হলো বড় কথা। হ্যাঁ, আপনি যেহেতু এই সময়ের মধ্যে যাচ্ছেন, আপনি চিকিৎসা করবেন এবং আপনি বাঁচার জন্য চিকিৎসা করবেন। তো অবশ্যই আমরা দোয়া করি যে আপনি সুস্থ হয়ে যান এবং আপনি অনেকদিন আমাদের সঙ্গে থাকেন। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ম্যাম, ইঞ্জিনিয়ার সাব্বির লিখেছে, ম্যাম আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে ইন্ডিয়াতে। এখন ওনার ডান হাতে যন্ত্রণা করে এবং ফুলে যাচ্ছে। আমার মায়ের বয়স 65। মায়ের ডান ব্রেস্টে ক্যান্সার ধরা পড়ে, রাইট ব্রেস্ট কেটে ফেলা হয়েছে। এখন কি করলে হাত ফোলা কমবে? প্লিজ আমাকে পরামর্শ দিলে আমি খুবই উপকৃত হতাম। ধন্যবাদ। আপনি আসলেই আমার শুনে ভালো লাগছে যে আপনি আপনার মায়ের চিকিৎসা করাচ্ছেন এবং দেখাশোনা করছেন। অবশ্যই আপনি দেখাশোনা করবেন মায়ের। যেটা হলো যে ক্যান্সার হয়েছে এবং ডান হাতে, এখন ডান মানে এক্সিলাতে, এটা বগলতলায়, যেটা লিম্ফ নোড ফুলে গেছে বা ওগুলা লিম্ফ গ্ল্যান্ড গুলা ফুলে গেছে কিনা এটা একটু দেখতে হবে, যে সেখানে আবার কোনো অসুবিধা হয়েছে কিনা। অনেকের হয় এটা, হ্যাঁ, অপারেশনের পরে হয়, কেমোথেরাপির পরে হয় বা আগে হয়, তখন সেটা চিকিৎসার প্রয়োজন হয়। তো এটা একটু খেয়াল করতে হবে যে ওই সমস্যা আছে কিনা। যদি সমস্যা না থাকে তাহলে হাতে ব্যথার জন্য অন্যান্য হয়তো অর্থোপেডিক্স এর কোনো সমস্যা আছে, অথবা 65 বছর বয়সে ক্যালসিয়ামের অভাব হয়েও ব্যথা হতে পারে। এমনিতেই হাড্ডিতে ব্যথা হয়ে থাকে, বয়সের জন্য সেটি হতে পারে। কিন্তু আপনাকে যেহেতু ওনার ক্যান্সার হয়েছে, ডান ব্রেস্টে ক্যান্সার হচ্ছে, অপারেশন হয়েছে, সেজন্য এক্সিলাটা দেখে নিতে হবে যে লিম্ফ গ্ল্যান্ড গুলি ফুলেছে কিনা বা লিম্ফ নোড কোনো মানে ওখানে কোনো ইনফেকশন হয়েছে কিনা, সেটি একটু খেয়াল করতে হবে। আপনি অবশ্যই আপনার ডাক্তারের কাছে নিয়ে যাবেন। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। ম্যাম, চম্পা আক্তার লিখেছে, ম্যাম আমার বয়স 40, আমার ব্রেস্টের বাম পাশে ব্যথা হয়, ভিতরে গুটি গুটি বোঝা যায়, এখন কি করব? চম্পা, সাধারণত আমরা সবকিছুকে ক্যান্সার না মনে করি। সাধারণত যেটা হয় 40 বছর বয়সে মানে হয়, মানে ফাইব্রোসিস হয়। হ্যাঁ, ফাইব্রোসিস হয় মিনস যে ফাইব্রাস টিস্যু থাকে ব্রেস্টে নরমালি, আর সাথে মাঝখানে মাঝখানে ফ্যাট থাকে। তো ফ্যাট গুলি কমে যায় 35 থেকে 40 বয়সে, 25 থেকে শুরু হয় এগুলা। 35-40 বছর বয়সে যেটা পাওয়া যায় যে ফ্যাট গুলি কমে যায়, যেহেতু তখন ওই ফাইবার যে অংশটা আছে সেটা আমাদের হাতে বাঁধে, তখন গুটি গুটি মনে হয়। এটা আসলে মানে ফাইব্রোসিস টাইপের ফাইব্রোঅ্যাডিনোসিস বলি আমরা এটা কোনো টিউমার না। তবুও যদি আপনার মনে হয় তাহলে আপনি অবশ্যই একটু চেক করিয়ে নেবেন, একটা আলট্রাসোনোগ্রাম, বোথ ব্রেস্ট, অথবা একটা ম্যামোগ্রাফি করতে না পারলে আলট্রাসোনোগ্রামে কিন্তু অনেক ছোট জিনিসও চলে আসে। তো সুতরাং আপনি আলট্রাসোনোগ্রামে বোথ ব্রেস্ট করে নেবেন, নিজে কনফার্ম দিয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই, যাতে করে আপনি যদি কোনো অসুবিধা হয় তাতে যেন আর্লি ডায়াগনোসিস করতে পারেন। সেই জন্য আপনার একটা দেখে নেওয়া ভালো। আর এই ধরনের সাধারণত এই ধরনের বললাম যে আমরা এই ফিলিংসটা হয় 35 থেকে 40-এ, একটু পেইন হয়, একটু হাতে গোটা গোটা পাওয়া যায়। সেই ক্ষেত্রে
যদি কোনো টিউমার বা ক্যান্সার না থাকে এটা আমরা আসলে ই ভিটামিন দিয়ে থাকি আসলে, আর তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। জি ম্যাম, ধন্যবাদ। ম্যাম, শাহানাজ আক্তার সোনিয়া লিখেছে যে ম্যাম, আমার ব্রেস্টে সবসময়ই চাকা ছিল, কিন্তু কোনো প্রবলেম হতো না। একটা 2 বছরের বেবি আছে। আমার এখন হঠাৎ করে ব্রেস্টের সেই চাকায় ব্যথা অনুভব করছি, আর ব্যথা এমন যে জ্বলুনি দিয়ে উঠে। এটার কারণ কি ম্যাম? ব্রেস্টে চাকা ছিল এই কথাটা ঠিক না, মানে এই ধরনের কথা আসলে আমরা শুনতে চাই না কোনো পেশেন্টের কাছ থেকে। ব্রেস্টে যদি চাকা থাকে আপনি এটা অবশ্যই ইভালুয়েশন করবেন। চাকা আছে কিনা সেটা দেখতে হবে। আপনি চিকিৎসকের যাবেন, চিকিৎসক বুঝে বলবেন যে ওটা ব্রেস্টের চাকা কিনা। চাকা যদি হয়ে থাকে তাহলে আল্ট্রাসোনোগ্রাম করবেন, ম্যামোগ্রাফি করবেন, এফএনএসসি করবেন। সেটা ভালো না খারাপ সেটা দেখতে হবে এবং সেই মতো চিকিৎসা করতে হবে। ব্রেস্টের চাকা কোনো রেখে দেওয়ার জিনিস না। আর যেটা এখন ব্যথা হচ্ছে সেইটা যেহেতু 2 বছরের বাচ্চা রয়েছে, ব্রেস্ট ফিডিং বাচ্চা রয়েছে, তাহলে বুঝতে হবে যে হয়তো যদি কোনো চাকা না থাকে তাহলে এটা বেশি ব্যথা যদি হয়, ব্যথা হয়, জ্বর হয়, লাল হয়ে যায় জায়গাটা, তাহলে ওটা ব্রেস্ট অ্যাবসেস হতে পারে। যেহেতু ব্রেস্ট ফিডিং বাচ্চা রয়েছে। আর যদি লাল বা ওই জায়গাটা টেম্পারেচার বেশি গরম বা ওখানে ব্যথা বা ফিভার না থাকে তাহলে বুঝতে হবে যে ওটা অ্যাবসেস না। হ্যাঁ, আর একটু জল হঠাৎ মাঝে মধ্যে ব্রেস্ট ফিডিং এর সময় যখন ব্রেস্ট ফিডিং করে বাচ্চারা 2 বছর বা 3 বছর বয়স পর্যন্ত, তখন অনেক সময় ব্রেস্টে একটু জ্বলুনি ভাব হয়। হ্যাঁ, কিন্তু ব্যথা যদি হয়, চাকা যদি হয়, এটা আসলে ইভালুয়েশন করতে হবে এবং আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, রুবাইয়া এনি লিখেছে যে আমার ব্রেস্টে টিউমার হয়েছে, অনেক ছোট, 5 বছর যাবত আছে, কোনো ব্যথা হয়নি। এখনো ওটা এমনই আছে। রিসেন্টলি আন্ডার আর্মে অনেক ব্যথা হয়, তারপর ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার এফএনএসি করতে বলেছিল, আমরা এফএনএসি করেছি। এফএনএসি করার পর ডাক্তার বলল অপারেশন লাগবে, কিন্তু ব্রেস্টে কোনো ধরনের কোনো ব্যথা অনুভব করি না। চাকা যেটা রয়েছে, ব্রেস্টের চাকা যেটা রয়েছে এবং সেখানে ব্যথা নাই, ব্যথা না থাকলেও চাকা থাকলে অপারেশন করতে হবে। হ্যাঁ, সেটা যদি বিনাইনও হয়, ফাইব্রয়েডেনোমা হয়, তাহলে কিন্তু অপারেশন করতে হবে। অপারেশন করে ওটা আবার এক্সিশনাল বায়োপসি বলি আমরা, যে ওটা অপারেশন করে ওটা আবার টেস্টে পাঠাতে হবে যে ওটা ঠিক কিনা। বিনাইন যে বলেছিল এফএনএসি তে কথা, এটা আবার ঠিক কিনা সেজন্য আবার অপারেশনের পরে আবার আমরা টেস্টে পাঠাই, হিস্টোপ্যাথোলজি করতে পাঠাই। আর ব্যথা না থাকলেই যে এটা রেখে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনি অবশ্যই অপারেশনের জন্য যাবেন চিকিৎসকের কাছে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, স্বর্ণা আক্তার লিখেছে ওনার বয়স 31 বছর। ওনার রিসেন্টলি ওনার ব্রেস্টে টিউমার ধরা পড়ে, এবং টিউমার ধরা পড়ার পরে উনিও এফএনএসি টেস্ট করানোর পরে ওনার কার্সিনোমা নামক একটি ধরা পড়ে। যে কারণে ডক্টর বললো যে ওনার অপারেশন করে ব্রেস্টটা কেটে ফেলতে হবে, এবং পাশাপাশি ব্রেস্ট কাটার পরে কেমোথেরাপি দিতে হবে। কিন্তু উনি এখন আর কোনো ট্রিটমেন্ট করায়নি ওই ডক্টরের কাছে। উনি ডক্টর চেঞ্জ করে আরেকটা ডক্টর দেখায়। তো সেখানে উনি আগে কেমোথেরাপি দিতে বলেছে, তারপরে যদি একটা জায়গায় সবকিছু নিয়ে এসে তারপরে উনি অপারেশন করে যাচ্ছে। তো দুই জায়গায় উনি দুই রকম মতামত পেয়েছে। এই জন্য উনি জানতে চেয়েছেন যে কোনটা সঠিক বা কি। আসলে এখন চিকিৎসা অনেক রকম চেঞ্জ হয়েছে ব্রেস্ট ক্যান্সারের। দুনিয়ার সব জায়গাতেই সারা পৃথিবী জুড়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কনজার্ভিং সার্জারি। হ্যাঁ, তো ব্রেস্ট কনজার্ভিং সার্জারি শুরু হয়েছে, মানে হয়, যেটাকে করা হয় যে ছোট মানে ব্রেস্টটাকে শুধুমাত্র টিউমারটাকে ফেলা হয়। আগে যেটা করা হতো মাস্টেকটমি করা হতো, পুরো ব্রেস্ট ফেলে দেওয়া হতো। এখন আর পুরো ব্রেস্ট ফেলে দেওয়া হয় না, টিউমারটাকে অপারেশন করা হয়, লাম্পেক্টমি বলি আমরা সেটাকে। আর হচ্ছে যে এদিকে লিম্ফ নোড ডিসেকশন, লিম্ফ নোড ফেলে দেওয়া হয়। যদি কোনো ড্রেনিং লিম্ফ নোড থাকে সেই ড্রেনিং লিম্ফ নোডগুলোকে ফেলে দেওয়া হয়। আর তারপরে কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি আছে, হরমোন থেরাপি আছে, টার্গেটেড টিস্যু থেরাপি আছে। অনেক রকম ওষুধ বের হয়েছে এখন। তো সেই জন্য সারা দুনিয়া জুড়ে ব্রেস্ট কনজার্ভিং চিকিৎসা চলছে। যদি আপনার টিউমারটা সেই রকম হয় যে ছোট টিউমার হয়েছে, বেশি দিন হয়নি, বেশি ব্যথা নাই, বেশি ছড়িয়ে পড়েনি,
স্টেজিংটা বেশি না, তাহলে ব্রেস্ট কনজারভিং সার্জারি করা যাবে এবং সেই পথে এগোতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম উম্মে হানি লাবণী লিখেছে, ম্যাম আমার পিরিয়ডের আগে ব্রেস্ট এবং নিপল ব্যথা করতো, এখন বেবি হয়েছে আর নিপলের ব্যথা আগে থেকে বেড়েছে। আমি ব্রেস্ট ফিডিং করাতে পারি না, ব্রেস্ট ফিডিং করালে ব্যথাটা অতিরিক্ত বেড়ে যায়, প্লিজ একটু বলবেন ম্যাম আমার কি করণীয়? পিরিয়ডের সময় যেই পিরিয়ডের শুরুতে আর কি, মানে পিরিয়ড হওয়ার আগ দিয়ে ব্রেস্টের ব্যথা হয় এবং পিরিয়ড হলে কিন্তু ব্রেস্টের কন্ডিশনটা কমে যায় এবং ব্রেস্টের ব্যথাও কমে যায়। সেই ব্যথার সাথে ব্রেস্ট ফিডিং করানোর সময় যে ব্যথাটা সেটা ডিফারেন্ট। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং করানোর সময় সাধারণত নিপলে ক্র্যাকড নিপল হয়ে থাকে, সেই জন্য পেইন হয় আসলে। এবং এটা হয় হচ্ছে মানে বাচ্চাকে খাওয়ানোর সময়, ব্রেস্ট ফিডিং করানোর সময় ঠিকমতো পজিশন যদি ঠিকমতো না হয়, তাহলে পজিশনিং যদি ঠিক মতো না হয় এবং ওই আমরা সাধারণত যেটা হয় যে বাচ্চারা শুধুমাত্র নিপলটা চুষতে থাকে, তাতে যেটা হয় যে নিপলটা উপরে তালু দিয়ে চাপ দেয়, তালু দিয়ে চাপ দিলে ওই জায়গাটা ফেটে যায়, ফেটে গেলে একটা জিনিস কাঁচা জিনিস হয়ে থাকে, ফেটে যায়, সেই ফেটে যাওয়া নিপলের উপরে যখন চুষতে থাকে তখন তো সাংঘাতিক ব্যথা হয় এবং তখন দুধ খাওয়ানোই যায় না, এত ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে যখন প্রথম মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ানো শুরু করে তখন তাকে অ্যাটাচমেন্ট এবং পজিশনটা দেখিয়ে দিতে হয়। অ্যাটাচমেন্টটা হবে হচ্ছে যে ব্রেস্টের পুরো অ্যারিওলা যেটা আছে, নিপুলের চারপাশে যে কালো গোলাকার অংশটা আছে সেটা হচ্ছে অ্যারিওলা এবং সেখানকার নিচেই ব্রেস্ট মিল্কের ডাক্টগুলার সাইনাস থাকে, অর্থাৎ সেখানে দুধগুলো জমা থাকে। তো সেইখানে যদি তালু দিয়ে বাচ্চা চাপ দেয় তবে সরাসরি নিপল দিয়ে মিল্কটা এসে ওর মুখে আসে। তো সেই জন্য ওই যেটা হয় যে অ্যারিওলার চারপাশে, অ্যারিওলা পর্যন্ত ওর ঠোঁটটা, বাচ্চার ঠোঁটটা যেতে হবে যাতে কিনা ওর তালু দিয়ে চাপ লাগে অ্যারিওলাতে, আর অ্যারিওলা অর্থাৎ কালো অংশটুকুতে। আর যদি এমন হয় যে সে ওখানে চাপ না দিয়ে শুধু নিপুলে, আরো আগে একটু সুপারফিশিয়ালি হয় যেটা, যে নিপুলে চাপ দেয়, তখন নিপুলে তো আর ব্রেস্ট মিল্ক থাকে না, ও দুধটা পায় না, দুধ মিল্ক আসে না, আরো জোরে চাপ দেয় এবং সেই তালু দিয়ে যে চাপ দিচ্ছে, দুই তালু দিয়ে, তারপরে ওই জায়গাটা নিপলটা ফেটে যাচ্ছে, নিপলের গোড়াতে ক্র্যাক হচ্ছে, খুব পেইনফুল, সাংঘাতিক পেইনফুল এটা। তো সুতরাং অবশ্যই পজিশনিং এবং অ্যাটাচমেন্টটা ঠিক হতে হবে। বাচ্চাকে কোলে নিয়ে মানে বাচ্চাকে বসে, মা বসে কোলে, বাচ্চাকে কোলে নিয়ে বুকে দুধ খাওয়াবে এবং তার ঠোঁট থাকবে হচ্ছে অ্যারিওলার চারপাশে। সুতরাং এইভাবে খেলে আর অসুবিধা হয় না। এবং এই জন্য যদি ক্র্যাক নিপল হয়েও যায়, ক্র্যাক নিপল তখনও পজিশন ঠিক করলে আস্তে আস্তে এটা ভালো হয়ে যায় এবং এখানে কোনো তখন মলম বা কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। ওখানে একটু মিল্কটাই মাখিয়ে রাখতে হয়, ওটাই মিল্কটাই ওষুধ হিসেবে, অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। আর যেটা হয়েছিল যে আগে যেটা হয়েছিল যে ব্রেস্টের পিরিয়ডের আগে ব্যথা হচ্ছিল, সেই ব্যথাটা ডিফারেন্ট ব্যথা, সেটা হচ্ছে হরমোনাল কারণে ব্যথা হয় এবং পিরিয়ড শুরু হলে ব্যথাটা কমে যায়। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম সুরভি জুটি লিখেছে, ম্যাডাম আমার মায়ের বয়স 42 বছর, ওজন 68 কেজি। গত 3 মাস আগে মায়ের জরায়ু অপারেশন হয়, এখন ইস্ট্রোজেন থেরাপি চলছে। এর মাঝে কখনো কখনো বাম বৃষ্টি, আবার কখনো কখনো ডান বৃষ্টি অল্প ব্যথা হচ্ছে, পরামর্শ দিবেন প্লিজ ম্যাম, কেন এমন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন যে ব্রেস্ট মানে জরায়ু ফেলে দেওয়া হয়েছে এবং যেহেতু ওনার বয়স বেশি না, 42 বছর বয়স, সুতরাং ওনার হয়তো একটু অসুবিধা হচ্ছে, অর্থাৎ পোস্ট মেনোপজাল সিমটম হচ্ছে এবং পোস্ট মেনোপজাল সিমটমের জন্যই তাকে ইস্ট্রোজেন থেরাপি দেওয়া হচ্ছে। তো যখন ইস্ট্রোজেন থেরাপি, যখন ব্রেস্ট থাকে তখন আমরা কিন্তু, যেহেতু তার ব্রেস্ট আছে, ব্রেস্ট টিস্যু আছে এবং তার ওনার বয়স কম, সেই জন্যই হয়তো ইস্ট্রোজেন মানে একটু পেইন হচ্ছে, হালকা ব্যথা হচ্ছে, যেটা হচ্ছে যে অনেক সময় আমরা প্রজেস্টেরন মানে ইস্ট্রোজেন দেই, সাথে আবার মানে সাইক্লিক্যাল ভাবে দিয়ে থাকি, 21 দিন ইস্ট্রোজেন, 7 দিন প্রজেস্টেরন, এইভাবে এই চারটি দিয়ে থাকি, অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এভাবে দেই, অথবা ইস্ট্রোজেন না দিয়ে নন ইস্ট্রোজেনিক যেগুলি আছে টিবোলন টাইপের সেই ধরনের ওষুধগুলি দিয়ে থাকি এবং খাবার দাবার সেই ধরনের খেতে বলি, যেটা হয় যে একটু ঠান্ডা পরিবেশে থাকবে, যেটা পোস্ট মেনোপজাল সিমটমের জন্য বেশি গরম লাগে, হঠাৎ করে হট ফ্লাশ হয়, সেই জন্য ঠান্ডা পরিবেশে থাকবে, ডাল জাতীয় খাবার খাবে, বেশি করে পানি খাবে,
তাহলে অনেক সময় এস্ট্রোজেন থেরাপির অর্থাৎ HRT প্রয়োজনীয়তা কমে আসে। HRTটা সাধারণত অপারেশন করার পরপরই আমরা দিই না, সিমটম থাকলে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করতে বলি, এবং সেইটা হয়তো 4-5 বছর হয়ে গেলে বেশি হরমোন ডেফিসিয়েন্সি হয়ে যায়, তখন আমরা HRT দিয়ে থাকি। আর একটা হচ্ছে যে আর যদি ব্রেস্টের সিমটম দেখা দেয় বা কোনো সমস্যা হয়, যেমন হচ্ছে আপনার মায়ের, সেক্ষেত্রে আমরা গাইনোকোলজিস্টদের কাছে যাবেন এবং উনি তখন স্ট্রোজেন 21 দিনের সাথে হয়তো 7 দিন প্রজেস্টেরন হরমোন দিয়ে দেবেন। তাতে যেটা হয় যে ঝুঁকিটা কম থাকে, স্ট্রোজেন ডিরেক্টলি যে ব্রেস্টের উপরে কাজ করে সেই ঝুঁকিটা কমে যায়। অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম সুমিত্রা হালদার লিখেছে যে ম্যাম আমার ডান পাশের ব্রেস্টে 3 ইঞ্চির মতো একটা টিউমার হয়েছে। আমি এক্স রে করিয়েছি, আলট্রাসাউন্ডও করেছি, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। এটা একটা টিউমার, কিন্তু ব্যথা করে না। আমার বয়স 19 বছর। টিউমারটা কি কোনো অপারেশন ছাড়া মেডিসিনের মাধ্যমে নিরাময় করা সম্ভব কিনা? আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি অপারেশনটা করিয়ে নেবেন। আর 3 ইঞ্চি কিন্তু বেশ বড়, 3 সেন্টিমিটার হলেও সেটা অপারেশন করা উচিত। হ্যাঁ, আর 3 ইঞ্চি কিন্তু বেশ বড়। আমার মনে হয় 3 সেন্টিমিটার হতে পারে। হোয়াট এভার ইট ইজ, আপনি এটা অপারেশন করবেন। এটা ওষুধে যাবে না, আপনি অপারেশন করে নিলেই বরং তাড়াতাড়ি অপারেশন করে নিলেই বরং সুস্থ হয়ে যাবে, কারণ এটা 19 বছর বয়সে সাধারণত বিনাইন ব্রেস্ট ডিজিজ টিউমার হয়ে থাকে। ফাইব্রোঅ্যাডিনোমা ব্রেস্ট বলি আমরা, এটা কিছুই না, শুধুমাত্র অপারেশনটা করে নিলেই দেখবেন যে অনেক ভালো থাকছেন। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি ফাতেমা সাথী। তিনি লিখেছে যে ম্যাম আমার 5-6 বছর যাবৎ ব্রেস্টে ব্যথা ও চাকা, মাঝে মাঝে ব্যথা বাড়ে এবং কমে। কয়েকবার ডাক্তার দেখিয়েছি, আল্ট্রাসাউন্ডে কিছু ধরা পড়েনি। বর্তমানে 4-5 দিন যাবৎ ব্যথা ও চাকা অনুভব করি। এখন আমার কি করা উচিত? আপনার যদি চাকা সত্যি আপনি পেয়ে থাকেন, সেটা হচ্ছে এক ব্রেস্টে বা 2 ব্রেস্টে পান, তাহলে আপনি একটা ম্যামোগ্রাফি করে নেবেন। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাম অফ বোথ ব্রেস্ট করলেও হবে। এবং আপনি অবশ্যই চিকিৎসকের দেখা করবেন। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম ফাইজা তাসনিম লিখেছে ম্যাম আমার বয়স 23 বছর। আমার ছেলেকে 2 বছর 2 মাস ব্রেস্ট ফিডিং করিয়েছি। গত 1 মাস হয়েছে যে ব্রেস্ট ফিডিং করাই না। এখন আমার সমস্যা হচ্ছে আমার ব্রেস্টে অনেক বেশি চুলকায়, এবং এর জন্য আমি কি করতে পারি? ব্রেস্ট চুলকানোর না, দুধ তো খাওয়া বন্ধ করে দিয়েছে, ব্রেস্ট ফিডিং বন্ধ করে দিয়েছে বাবু। তো সুতরাং নিশ্চয়ই এখন আর ব্রেস্ট মানে মিল্ক আসছে না। যদি এমন হয় যে ব্রেস্ট মিল্ক আসছে, প্রথম দিকে হয়তো ব্রেস্ট মিল্ক আসে, পরে নিজেই পড়া বন্ধ হয়ে যায়, সেই জন্য একটু মানে ইরিটেশন হয় অথবা একটু চুলকানির মতো অনুভূত হয়। কিন্তু যদি বেশি চুলকায় এবং স্কিনে কোনো রকম চুলকানির কোনো ইয়ে থাকে, যে স্কিন দিয়ে রস পড়ছে বা স্কিনে চুলকাচ্ছে বা সেখানে কোনো এক্সিমার মতো হয়েছে, তাহলে ব্রেস্টের স্কিনে যদি এরকম অনেক সময় থাকে, নিপুলে থাকে, সেই সময় চিকিৎসার প্রয়োজন হয়। কিন্তু যদি কিছুই না থাকে ব্রেস্টে, হয়তো ভিতরে একটা ফিলিংস হচ্ছে যে চুলকাচ্ছে বা সুরসুর করছে, সেটা হতে পারে। তো সেটা হতে পারে হয়তো অল্প কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। হুম। এবং ব্রেস্ট মিল্ক যদি আসে, তাহলে মিল্কটাও বন্ধ করার জন্য ওষুধ খেতে হবে। যদি মিল্ক বন্ধ করে দেওয়া হয়, তাহলে মানে ল্যাকটেশন বন্ধ করে দিলে আর এই কষ্টটা হবে না। এবং বাচ্চা না খেলে আস্তে আস্তে নিজেই বন্ধ হয়ে যায়। যদি মনে করেন যে বেশি কষ্ট হচ্ছে, তাহলে ওষুধ খেতে হবে, মিল্ক সাপ্রেশনের জন্য ওষুধ খেতে হবে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম আরেকটা ব্যাপার জানতে চেয়েছিলাম, যেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন বা ব্রেস্ট স্ক্রিনিং কেন করা হয়? ব্রেস্ট স্ক্রিনিং আসলে ওই জন্য যে যেহেতু ব্রেস্ট ক্যান্সারটা অনেক হয় মহিলাদের, এবং মহিলারা ভয়ও পান তারা, এবং আসলেই অনেক হয় এবং ক্যান্সার হয়, সেই জন্য স্ক্রিনিং, যেটা বলি যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। সেলফ যেটা বলি আমরা, যে সেটা নিজেই সে বাথরুমে গোসল করার সময় হয়তো হাত দিয়ে তালু দিয়ে চেক করে দেখবে যে কোনো রকম চাকা আছে কিনা, তারপরে কোনো রকম ব্যথা আছে কিনা, কোনো রকম রস পড়ছে কিনা নিপল দিয়ে, অথবা চুলকাচ্ছে কিনা, এই ব্যাপারগুলি সে খেয়াল করবে।
এটা হচ্ছে সেলফ ব্রেস্ট স্ক্রিন এক্সামিনেশন। আর ক্লিনিক্যাল ব্রেস্ট হচ্ছে এক্সামিনেশন হচ্ছে যে সে দেখবে এবং দেখে যদি তার কাছে মনে হয় তাহলে সে ডাক্তারের কাছে যাবে এবং অবশ্যই এগুলো খেয়াল করতে হবে, না হলে যদি মানে হয়তো খেয়ালই করেনি অনেকদিন ধরে চাকা হচ্ছে বা ব্যথা হচ্ছে বা পুজ পড়ছে, সেটা একটু খেয়াল করতে হবে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ম্যাম, আসলে ব্রেস্ট ক্যান্সারটা আসলে যেভাবে মহামারী একটা ধারণ করেছে বলা যায়, কারণ শতকরা ক্যান্সারের আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় 19% নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে, যা সত্যি ভাবনার বিষয়। ম্যাম, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে কিভাবে একটু সচেতন হলে তারা ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে পারে বা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে কিছুটা দূরে থাকতে পারে বা সচেতন থাকতে পারে, একটু ম্যাম যদি জানেন। আসলেই আমাদের গত অক্টোবর মাস জুড়ে থাকে আন্তর্জাতিক মানে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা দিবস থাকে পালন করা, সচেতনতা মাস পালন করা হয় অক্টোবর মাস জুড়েই। তো যেটা হয় যে সচেতন থাকতে হবে, যে আমরা বলছিলাম যে এগুলোর কোনো কারণ হয় না, এগুলো রিস্ক ফ্যাক্টর হয়, প্রিডিসপোজিং ফ্যাক্টর হয়। তো সেগুলা থেকে দূরে থাকতে হয়, অ্যাভয়েড করতে হয়। এখন যার মায়ের বা খালার ডিজিজ হয়ে যায় সে তো আর দূরে থাকতে পারে না, তার ওই একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর প্রিডিসপোজিশন থাকে। তারপরে যেটা হলো যে কিন্তু যেটা হচ্ছে যে সে রেগুলার যদি চেক আপে থাকে, সে যদি নিজে নিজে খেয়াল করে যে তার ব্রেস্টে কোনো চাকা হয়েছে কিনা, চুলকানি হয়েছে কিনা, কোনো নিপল দিয়ে রস পড়ছে কিনা, অথবা ব্লাডি ডিসচার্জ হচ্ছে কিনা, এই ব্যাপার হঠাৎ করে ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলি যে সে খেয়াল করবে এবং কিছু হলে সে দ্রুত চিকিৎসকের কাছে যাবে, এটাই তার সচেতনতা মধ্যে পড়ে এবং এটাই সে খেয়াল করবে এবং সে ডাক্তারের কাছে যাবে, চিকিৎসা করবে আর্লি স্টেজে। এবং আজকে যেমন অনেকেই বলছিলেন যে চাকা আছে ব্যথা নাই, ডাক্তার অপারেশন করতে বলছেন, অপারেশন করছি বা পরে করব বা ওষুধে ভালো হবে কিনা, এই ধরনের ইয়েতে আমরা যাব না। যদি চিকিৎসক বলে থাকেন যে হ্যাঁ ব্রেস্টে টিউমার হয়েছে এবং সেই টিউমারটা অপারেশন করতে হবে, সেটা অবশ্যই অপারেশন করে ফেলতে হবে। তাহলে আপনারা অবশ্যই অপারেশন করে ফেলবেন এবং সেটা অপারেশন করার পর খেয়াল রাখবেন সেটা যেন পরীক্ষায় পাঠানো হয়, সেটা যেন হিস্টোপ্যাথোলজি করা হয় এবং সেটা যেন দেখা হয় যে কি ধরনের টিউমারটা। যদিও এফএনএসি তে বলা থাকে যে না ঠিক আছে এটা বিনাইন, তারপরেও অপারেশনের পরেও আর একবার হিস্টোপ্যাথোলজি করে কনফার্ম হতে হবে যেটা বিনাইন কি ম্যালিগনেন্ট। কারণ ম্যালিগনেন্ট হলে তো চিকিৎসা রয়েছে, কেমোথেরাপি রয়েছে, হরমোন থেরাপি রয়েছে, অনেক রকম চিকিৎসা রয়েছে। সুতরাং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ মতো চলতে হবে। চিকিৎসক আপনাকে অপারেশনের কথা বলছেন, আপনি করছেন না, চিকিৎসক আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার কথা বলছেন, আপনি করছেন না, এটা যেন না হয়। আপনি অবশ্যই এবং খুব মানে দ্রুততার সাথে চিকিৎসাগুলো করে নেবেন। অসুস্থতা ধরা পড়া মাত্রই চিকিৎসা করতে হয় শরীরে। যেমন আমার ব্রেস্টে একটা চাকা আছে, আছে বলে কোনো কথা নাই, যে ধরনের কোনো কথা বলবেন না। হ্যাঁ, যে চাকা আছে সেটা ব্যথা হোক না হোক, এটা গোটা আছে, চাকা আছে, ফিল করতে পারছেন, চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসক যদি অপারেশনের কথা বলেন, চিকিৎসক অপারেশন লাগলেই অপারেশনের কথা বলেন। অপারেশন না লাগলে কিন্তু অবশ্যই অপারেশনের কথা বলেন না চিকিৎসকরা। যে অনেক সময় আমরা বলছি যে ফাইব্রোঅ্যাডিনোসিস হয়, যেটা যে ফাইব্রাস টিস্যু বেশি পাওয়া যায় 35 থেকে 40 সময়, তখন ফ্যাট কমে যায়, গোটা গোটা ফিলিংস হয়, তখন কিন্তু আমরা কোনো অপারেশনের কথা বলি না। রোগীরা অস্থির হয়ে যায়, তাও আমরা বলি না এটা কোনো অপারেশনের প্রয়োজন নাই, এটা অপারেশন করে কিছুই বের করা যাবে না, দরকার নাই অপারেশন করার। তো সুতরাং অপারেশন না প্রয়োজন হলে চিকিৎসক বলেন না। সেই জন্য অবশ্যই চিকিৎসক যদি বলে থাকেন যে অপারেশন করা লাগবে, আপনারা অপারেশন করবেন এবং পরবর্তী চিকিৎসা করবেন যদি প্রয়োজন হয়। না প্রয়োজন হলে ভালো কথা, ভালো কথা থাকবেন। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ ম্যামকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। আমরা আবারও আগামী পর্বে এসে হাজির হব নতুন কোনো টপিকে। আমাদের এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমরা অবশ্যই চেষ্টা করবো সচেতনতামূলক প্রোগ্রাম বরাবরের মতো আয়োজন করার জন্য, এবং ম্যামকে অসংখ্য ধন্যবাদ সব সময় আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার পর্যন্ত বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।